হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারে পার্ট 3 করব। গত পার্টে আমরা কি করেছিলাম, লিফট এবং রোটেশন অর্থাৎ ঘূর্ণন সম্পর্কে জেনেছিলাম, কীভাবে জি এর মান ভ্যারি করছে, তাই তো। আজকে আমরা দেখব আকার এবং উচ্চতার উপরে জি এর মান কীভাবে ভ্যারি করে। ঠিক আছে, প্রথমে আমরা দেখব আকার। প্রথমে আমরা কি দেখব, আকার দেখব। আকারের ওপর কীভাবে পড়ছে, আকারের উপর কীভাবে পড়ছে। আমরা প্রথমে মহাকর্ষীয় বলের সূত্র কী করেছিলাম, জি m1m2/r², তাই তো, এটা করেছিলাম। তো মহাকর্ষীয় বল আর মেনলি কোনো একটা বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে যে টানছে, তাই তো, যে টানছে অর্থাৎ বেগ বৃদ্ধির যে হার হচ্ছে সেটা কি অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ স্মল জি। এখানেও আমরা দেখলাম যে একটা বলের ব্যাপার আসছে, কারণ একটা বল কি করছে, একটা বলের মাধ্যমে কি হচ্ছে, একটা বস্তু নিচের দিকে আস্তে আস্তে নিচের দিকে আসছে। আর আমরা জানি যে পৃথিবী পৃষ্ঠে যত আসবে তত কী হবে, এর কিন্তু বেগটাও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে, তাই তো। ঠিক একইভাবে এই জি এরও কিন্তু একটা সূত্র রয়েছে নাকি, Gm/r², যেহেতু এটা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ জি, তার জন্য এটা কিন্তু এমটা কিন্তু পৃথিবীর কি মাস অফ আর্থ, ঠিক আছে, মাস অফ আর্থ। আর ফর কি রেডিয়াস, তাই তো, আর ফর রেডিয়াস। এবার মনে রাখতে হবে, আমরা এখানে দেখলাম যে এখানে এম এর মানটা যদি বেশি হয় তাহলে অবভিয়াসলি স্মল জি এর মানটা কী হবে, বেশি হবে। এম এর মান যদি কম হয় তাহলে জি এর মান কী হবে, কম হয়। এবার আমরা যদি তুলনা করি আমরা তিনটে গ্রহ নিচ্ছি, বুধ, পৃথিবী, বৃহস্পতি, তাই তো। বুধ, পৃথিবী, বৃহস্পতি। আমরা প্রত্যেকেই জানি যে যতগুলি গ্রহ রয়েছে আমাদের প্ল্যানেটের মধ্যে সবথেকে কিন্তু বৃহস্পতি সবথেকে কিন্তু কি বড়, তাই তো। বৃহস্পতি গ্রহটা কি সবথেকে বড় এবং সবথেকে ছোট কি বুধ। তাহলে আমরা দেখলাম যে বুধের এম, তাই তো, মাস কিন্তু খুব কম। তাহলে মাস কিন্তু কম, তাহলে মাস যদি কম হয় তাহলে কী হবে, তাহলে কী হবে, জি এর মান কম হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি জি এর সঙ্গে এম কিন্তু প্রপোর্শনালে রয়েছে অর্থাৎ সমানুপাতিতে রয়েছে, আর আরটা রয়েছে ব্যস্তানুপাতিতে, ঠিক আছে। তাহলে সমানুপাতিতে কী হয়, দুদিকেই বাড়ে অথবা দুদিকেই কমে। আর ব্যস্তানুপাতিতে কী হয়, একদিক বাড়ে তো আর একদিক কমে। তাহলে যেহেতু জি এবং এম দুজনে কি ওপরে রয়েছে অর্থাৎ প্রপোর্শনালে রয়েছে, তাহলে এম এর মান বাড়লে জি এর মান বাড়বে, এম এর মান কমলে জি এর মান কমবে। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে বুধ সবথেকে ছোট গ্রহ এবং বৃহস্পতি সবথেকে কি বড়, আকারে সবথেকে বড় গ্রহ। তাহলে বুধের এম এর মানটা কি কম, বুধের এম এর মানটা কম, কারণ ভর কম। তাহলে ভর যদি কম হয় তাহলে জি এর মানটাও কি হয়ে যাবে, কম হয়ে যাবে, জি এর মানটা কম হয়ে যাবে। কিন্তু বুধের থেকে তুলনামূলকভাবে পৃথিবীর কিন্তু এম এর মানটা কি হয়, বেশি হয়। পৃথিবীর এম এর মানটা বেশি, তাই তো, পৃথিবীর এম এর মানটা বেশি, তার জন্য এর জি এর মানটাও কী হয়, তুলনামূলকভাবে বেশি হয়, তাই তো। এই দুটোর মধ্যে বুধ এবং পৃথিবীর মধ্যে আমরা দেখলাম, এবার যদি তুলনা করা হয় বৃহস্পতির সঙ্গে পৃথিবীর, তো পৃথিবীর থেকে বৃহস্পতি কিন্তু আরও আকারে অনেক বড়, তাই তো, আকারে কিন্তু আরও বড়। তো আকারে যদি আরও বড় হয় তাহলে এর এম এর মানটা কি আরও বেশি, তাহলে জি এর মানটাও কী হবে, আরও অনেক বেশি হবে। তাহলে যতগুলো প্ল্যানেট রয়েছে, তাই তো, সব থেকে কিন্তু মনে রাখতে হবে যে বৃহস্পতির কিন্তু আকার সব থেকে বড় হওয়ার জন্য এর কিন্তু জি এর মানটা কী হয়, সব থেকে বেশি হয়, ঠিক আছে। তাহলে আকার কিন্তু কি করছে, আকার যত বাড়ছে তত কী হবে, জি এর মানটাও বাড়বে, ঠিক আছে। আকার যত বাড়বে জি এর মানটাও বাড়বে। এবার এখানে কোশ্চেন রয়েছে, ঠিক আছে। একটা কোশ্চেনটা কি, এবার এই জি এর মানটাকে আমি 1 রাখতে চাইছি, কিন্তু এই দুটোকে আমি কি করতে চাইছি, বাড়াতে চাইছি। কীভাবে, জি এর মানটা 1 রেখে এই দুটোর মান কীভাবে বাড়িয়ে আমরা জি এর মানটাকে 1 রাখবো, ঠিক আছে। একটা নিউমেরিক দেখে নিই ছোটো করে। তো এখানটায় আমরা দেখলাম যে জি সমান স্মল জি সমান ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, তাই তো, ক্যাপিটাল এম জি বাই আর স্কোয়ার। এবার আমরা যদি ভরকে 4 গুণ করে দিই, কখন করে দিই, 4 গুণ করে দিই, তাহলে এম এর মানটা কী করে দিলাম, আমরা 4 গুণ করে দিলাম, ঠিক আছে। এবং রেডিয়াসকে 2 গুণ করে দিলাম, তাহলে ঘটনাটা কী ঘটে, ঠিক আছে। তাহলে দেখি ঘটনাটা কী ঘটে। তাহলে জি এর মানটা কী হচ্ছে না, জি এর মানটা আমরা কী করলাম, এম এর মানটাকে 4 গুণ করলাম, ক্যাপিটাল জি করতে ক্যাপিটাল জি থেকে গেল। এবার এই এম এর জায়গায় কী করলাম না, 4m হয়ে গেল। কেন, কারণ এমকে আমরা কী করেছি, 4 গুণ করেছি, তাহলে এমকে যদি 4 গুণ করি তাহলে 4m হয়ে যাবে। একইভাবে এখানে আরের জায়গায় কী করবো, 2 গুণ করবো, তাহলে 2r তার মাথায় কি স্কোয়ার, 2r তার মাথায় স্কোয়ার, তাহলে আলটিমেটলি কী হচ্ছে, জি 4m বড় হাতে এম বাই 4r স্কোয়ার, তাই তো। এখান থেকে দেখতে পাচ্ছি যে 4 কেটে যাচ্ছে, অর্থাৎ জি এম বাই আর স্কোয়ার,
তাই তো, জিএম বাই আর স্কোয়ার। তাহলে সেম সূত্র চলে আসলো, সেম সূত্র চলে আসলো। তাহলে আমরা দেখলাম যে কি দেখলাম যে আমরা যদি আকারকে 4 গুণ করি এবং ব্যাসার্ধকে অর্থাৎ এই যে রেডিয়াস রয়েছে এই রেডিয়াসকে যদি 2 গুণ করি তাহলে কিন্তু জি এর মান কি থাকে, কনস্ট্যান্ট থাকে, সেম থাকে, ঠিক আছে। এটা কিন্তু বোঝা গেল। তাহলে আমরা দেখলাম যে আকার যত বাড়বে তত কিন্তু জি এর মান কী হবে, বাড়বে, এবং আকার যত কমবে তত জি এর মান কী হবে, কমবে, ঠিক আছে। এবারে আমরা দেখব উচ্চতা কীভাবে প্রভাব ফেলছে, তাই তো, উচ্চতা অর্থাৎ হাইট, আকার বলতে সাইজ। এবার দেখবো উচ্চতার প্রভাবটা, ঠিক আছে, উচ্চতা কীভাবে প্রভাব ফেলছে। আমরা লিফটের ক্ষেত্রে কিন্তু উচ্চতা দেখেছিলাম, লিফটে কী হয়েছিল, যত আস্তে আস্তে উপরের দিকে উঠছিলাম তত কী হচ্ছিল, তত আমরা দেখছিলাম যে জি এর মানটা কিন্তু কমছিল, আর যত আস্তে আস্তে নিচের দিকে আসছিল তত কি জি এর মানটা বাড়ছিল, তাই তো। এখনও পর্যন্ত যারা আগের ভিডিওটা দেখোনি তারা সর্বপ্রথম আগের ভিডিওটা দেখে নাও, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। এবার আমরা দেখবো কি উচ্চতা, হাইট, ঠিক আছে, হাইট। আমরা কিন্তু জানি, আমরা আগের লিফটের ক্ষেত্রেই বলেছিলাম যে পৃথিবী পৃষ্ঠ থেকে যত আস্তে আস্তে উপরের দিকে উঠবো তত কী হবে, জি এর মানটা কিন্তু কমতে থাকবে, তাই তো, জি এর মানটা কমতে থাকবে। আর আস্তে আস্তে যত নিচের দিকে আসতে থাকবো তত কী হবে, জি এর মানটা বাড়তে থাকবে। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে মনে রাখতে হবে সমুদ্রতল, তাই তো, পৃথিবী পৃষ্ঠে মনে রাখতে হবে সমুদ্রতলে কিন্তু জি এর মান সব থেকে বেশি থাকে, জি এর মান কি থাকে, বেশি থাকে। তাহলে যে সমুদ্রের যে তল রয়েছে সেই সমুদ্র তল বরাবর কী হয়, জি এর মান কিন্তু সব থেকে বেশি হয়, ঠিক আছে। এবার ওই সমুদ্র তল থেকে যত ওপরে আস্তে আস্তে উঠবো অথবা যত নিচে আস্তে আস্তে নামবো, দুটো ক্ষেত্রে কী হবে, জি এর মান কিন্তু কমতে থাকবে। সাপোজ আমি যদি এটাকে পৃথিবী মনে করি, এটা আর্থ, আমাদের আর্থ, ঠিক আছে, এই পৃষ্ঠ বরাবর একটা সমুদ্র রয়েছে এখানটায়, তো এই সমুদ্র থেকে আমি যদি নিচের দিকেও আসি তাহলেও জি এর মান কী হবে, কমবে, আবার ওপরেও যদি উঠে যাই তাহলেও কী হবে, জি এর মান কমবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখলাম যে সমুদ্র তল বরাবর জি এর মানটা কী থাকে, সব থেকে বেশি থাকে, তাই তো, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে, সমুদ্র তল বলতে কি পৃথিবী পৃষ্ঠ, তাই তো। তো মেনলি সমুদ্র তলকে কিন্তু ধরা হয়। তাহলে সমুদ্র তল থেকে নিচের দিকে আসলেও কী হবে, জি এর মান কমবে। আমরা জানি যে আস্তে আস্তে যত নিচের দিকে একদম সেন্টারে চলে আসবে তখন কিন্তু কেন্দ্রে কী হয়, জি এর মান কিন্তু 0 হয়ে যায়, আমরা জানি জি এর মান 0 হয়ে যায়। এবং ঠিক একইভাবে যত আস্তে আস্তে উপরের দিকে উঠবে তত কিন্তু জি এর মানটা কী হবে, উপরে উঠলেও কিন্তু কমতে থাকবে, তাই তো, কমতে থাকবে। তাহলে কোনো একটা জিনিস এবার জি এর মান যদি কম হয়, আমরা কিন্তু ভর এবং ভার চ্যাপ্টারে দেখেছিলাম ডাব্লু সমান সমান এম জি, তাহলে জি এর মান কমলে ডাব্লুর মানটা কমবে। বলেছিলাম যে দার্জিলিংয়ে 1 কেজি ভারের চা, তাই তো, 1 কেজি চা আমরা যদি কলকাতায় নিয়ে আসি তার ওজন কিন্তু কী হয়, বেশি হয়ে যায়, কারণ দার্জিলিংয়ের উচ্চতা কিন্তু অনেকটা বেশি, হাইটটা অনেকটা বেশি, হাইট বেশি হওয়ার জন্য ওখানে জি এর মানটা কিন্তু কম, জি এর মানটা কম হওয়ার জন্য ডাব্লুর মানটাও কী হয়, কম হয়, ওয়েট অর্থাৎ ভার কম হয়। ঠিক একইভাবে সেই ভারটাকেই আমরা যদি আবার কলকাতায় নিয়ে এসে মাপি সেম জিনিস, তাহলে কী হবে না, ওখানে জি এর মানটা একটু বেশি হবে, জি এর মানটা একটু বেশি হওয়ার জন্য ডাব্লুর মানটা কী হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে কিন্তু ভার কিন্তু কী হয়, চেঞ্জ হয়। আর ভার চেঞ্জ হওয়ার পেছনে কারণটা কি না, এই স্মল জি, তাই তো, এই স্মল জি কিন্তু রয়েছে, তাহলে আস্তে আস্তে উপর দিকে উঠবো অথবা সমুদ্র তল থেকে আস্তে আস্তে যত নিচের দিকে নামবো তত কী হবে না, জি এর মান কিন্তু কমবে, ঠিক আছে, জি এর মান কী হবে, কমবে। তাহলে পাহাড় হোক বা পর্বত হোক, তাই তো, পাহাড় পর্বতে জি এর মান কী হবে, জি এর মান অবভিয়াসলি কী হবে, জি এর মান অনেক কমে যাবে পাহাড় পর্বতে, তাই তো, পাহাড় পর্বত পৃথিবী পৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে হয়, তাহলে কী হবে, পাহাড় পর্বতে কিন্তু জি এর মানটা অনেকটা কমে যাবে, ঠিক আছে। এর একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝি, সাপোজ তাহলে পাহাড় পর্বতে কী হবে, জি এর মানটা কম হবে, সাপোজ আমরা কি করছি, আমরা এটা একটা আর্থ ধরে নিচ্ছি, আর্থ এটা ধরে নিলাম, তাই তো, এটা কি আর্থের রেডিয়াস রয়েছে আর। এবার আমরা ধরে নিলাম যে এই উপর দিয়ে একটা উড়োজাহাজ যাচ্ছে, এখান থেকে কি করছে, একটা উড়োজাহাজ যাচ্ছে।
তাহলে উড়োজাহাজ যদি যায়, তাই তো, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে উড়োজাহাজ কি অনেকটা উঁচুতে থাকে, অনেকটা উঁচুতে। ধরে নিলাম এর হাইটটা পৃথিবী পৃষ্ঠ থেকে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় রয়েছে, এইচ উচ্চতায় রয়েছে, তাই তো। আমরা এখনই স্মল যে সূত্রটা কি দেখলাম না, জি এম বাই আর স্কোয়ার, তাই দেখলাম আমরা, তাই তো। এবার তাহলে আমরা দেখলাম যে এখান থেকে যে এই এইচের মানটা কি হচ্ছে, আরও কিন্তু এই আর্ত ব্যাসার্ধ রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে এইচটাও কিন্তু রয়েছে, তাহলে এইচটা যদি থাকে তাহলে এখানটা সূত্রটা কি হয়ে যাচ্ছে না, জি সমান সমান জি এম বাই আর প্লাস এইচ তার স্কোয়ার, আর প্লাস এইচ তার স্কোয়ার, আর প্লাস এইচ তার স্কোয়ার। কেন? কারণ এখানে আর তো রয়েছে, পৃথিবীর একটা তো ব্যাসার্ধ রয়েছে, পৃথিবী পৃষ্ঠ থেকে আরও এইচ উচ্চতায় কিন্তু কী হচ্ছে, বিমানটা উঠছে, তাহলে এখানে এই উচ্চতাটাকে আরও যোগ করতে হবে, তাই তো। এই উচ্চতাটা আমার রয়েছে, যেহেতু পৃথিবীর কেন্দ্রে টাচ্ছে কোনো একটা বস্তু, তাহলে এই একটা উচ্চতা অর্থাৎ আর ব্যাসার্ধ তো রয়েছে, সঙ্গে সঙ্গে এই পৃথিবী পৃষ্ঠতে কিন্তু আরও এইচ উচ্চতায় কিন্তু কী হচ্ছে, বিমানটা উঠছে, তাহলে এখানে এইচটাও কী হয়ে যাবে, এখানে যোগ হয়ে যাবে। এবার আমি যদি মনে করি যে এই যে এখান থেকে আর এর মানটা যা, আর ঠিক এই পৃথিবী পৃষ্ঠ থেকে এই এইচের মানটা তাই, সেম যদি হয় তাহলে কি দাঁড়াতে পারে, যদি আমরা এখানে ধরে নিই যে আর সমান সমান এইচ, হতেই পারে যতটা ব্যাসার্ধ রয়েছে ঠিক ততটা উঁচুতে কি হচ্ছে, বিমানটা উঁচুতে উঠছে। আমাদের মেন ব্যাপার হচ্ছে কি হচ্ছে, বিমানটা কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে উঁচুতে উঠছে, তাই তো। উঁচুতে উঠলে কী হবে না, জি এর মান কমবে, সেটাই আমরা দেখব। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই আর এর মানও যায়, এইচ এর মানও তাই, তাহলে এখান থেকে সূত্রটা কি দাঁড়াচ্ছে, আর সমান সমান এইচ, তাহলে এখানে এইচ এর জায়গায় আমরা কি রাখতে পারি, আর রাখতে পারি, তাহলে আর এর সঙ্গে আর যোগ করলে কত হয়, 2r হয়, তাহলে 2r যদি হয় তাহলে আলটিমেটলি এখান থেকে কি দাঁড়াচ্ছে, এখান থেকে দাঁড়াচ্ছে যে জি সমান সমান জি এম বাই আর প্লাস আর, কারণ এই এইচের জায়গায় আমি কি আর লিখতে পারি, কারণ এখনই দেখলাম আর সমান সমান এইচ, তাহলে আর প্লাস আর হলে কি হয়ে যায়, 2r হয়ে যায়, 2r এর মাথায় স্কোয়ার হলে কত হয়ে যায়, 4r স্কোয়ার। তাহলে আমি এখান থেকে লিখতেই পারি সহজেই যে জি সমান সমান, একটু আগে আমরা দেখলাম যে জি এম বাই আর স্কোয়ার, এই জি এম বাই আর স্কোয়ার এটা কিসের সূত্র, জি এম বাই আর স্কোয়ার আমরা দেখলাম যে জি এর সূত্র, তাই তো। জি সমান সমান জি এম বাই আর স্কোয়ার, তাহলে জি বাই 4 লিখতে পারি, অর্থাৎ অভিকর্ষ যে ত্বরণটা রয়েছে কত ভাগ হয়ে যায়, 4 ভাগ হয়ে যায়, 4 ভাগের মাত্র কী হয়ে যায়, 1 ভাগ হয়, তাই তো, 4 ভাগের 1 ভাগ হয়, তাহলে 4 ভাগের যদি 1 ভাগ হয় তাহলে অর্থাৎ জি এর মানটা কি হয়ে গেল, কমে গেল, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে জি এম বাই এই আর স্কোয়ার মানেই তো জি, আর নিচে একটা 4 রয়েছে, তাহলে 4 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে, কখন, যখন যতটা আর রয়েছে ঠিক ততটাই যদি কি থাকে, উচ্চতা কিন্তু ততটাই থাকে। তাহলে আমরা দেখলাম যে আস্তে আস্তে যত উপরে উঠবো তত কি হবে না, আর জি এর মানটা, স্মল জি এর মানটা কিন্তু কমে যাবে, বোঝা গেল, স্মল জি এর মানটা কমে যাবে। এবার একটা বিষয় কি, এবার এখানেও ঠিক একইভাবে আমরা আগেরবার দেখেছিলাম যে এম এর মানটা বাড়িয়ে এবং আর এর মানটাকে কমিয়ে কিন্তু জিটাকে কী করা হয়, সেম রাখা হয়, তাই তো। ঠিক একইভাবে এখানেও এমকে যদি আমরা কগুণ করি, 4 গুণ করি, এবং আরকে যদি আমরা দ্বিগুণ করি, তাহলে কী হয়ে যাবে, জি এর মানটা কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে, আমরা একটু আগেই দেখিয়েছিলাম। তাহলে বোঝা গেল হাইটের ওপরে কীভাবে নির্ভর করছে, হাইটের ওপরে। তাহলে এবার একটা কথা, পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা যদি আস্তে আস্তে নিচের দিকে চলে যাই, তাহলে সুড়ঙ্গ, তাই তো, যেখানে সুড়ঙ্গ তৈরি হয় বা পাতাল যেখানে চলে, তাহলে কী হয়, পৃথিবী বিশ্ব থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়, তাই তো। তাহলে নিচে নেমে গেলে কী হবে, ওখানেও কিন্তু জি এর মান কম হবে, তাহলে কিন্তু একটা ফিক্সড পজিশান রয়েছে, তাই তো, সি লেভেল। এই সি লেভেলের থেকে সাপোজ এটাকে যদি আমরা সি লেভেল মনে করি, ঠিক আছে, সমুদ্রের তল মনে করি, এই সমুদ্রের তল থেকে ওপর দিকে উঠলেও জি এর মান কমবে, আবার এই সমুদ্র তল থেকে আস্তে আস্তে নিচের দিকে নামলেও কী হবে, জি এর মান কমবে। এবার আস্তে আস্তে নিচের দিকে নামলে কী হবে, পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাব, আর আমরা জানি পৃথিবীর কেন্দ্রে জি এর মান কোথায় কী হয়, 0 হয়। কিছু কিছু জায়গায় জি এর মান 0 হয়, যেমন জি এর মান 0 কোথায় হয়, আমরা জানি মহাকাশে জি এর মান 0 হয়, মহাকাশে, তাই তো, জি সমান কত হয়, 0 হয়। আমরা জানি পৃথিবীর কেন্দ্রে কি হয়, পৃথিবীর কেন্দ্রে কিন্তু জি এর মান 0 হয়, পৃথিবীর কেন্দ্রেও কিন্তু কি হয়, জি এর মান 0 হয়, ঠিক আছে। আচ্ছা, এবার একটা বিষয়, পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0 হয়। গত ভিডিওতে আমরা রোটেশনে দেখিয়েছিলাম যে পৃথিবীর ওপরে পোর্শনে কি থাকে না, পোল থাকে, পোল, আর মাঝ বরাবর কি থাকে, ইকুয়েটর থাকে, অর্থাৎ নিরক্ষরেখা, তাই তো, ইকুয়ালভাবে ভাগ করছে বলে এটাকে কি বলা হয়, ইকুয়েটর বলা হয়, বা নিরক্ষরেখা বলা হয়, এটাকে বলা হয় মেরু,
আর এটাকে বলা হয় নিরক্ষরেখা। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর এর মানটা কি হয়, বেশি হয়। আর এর মানটা কি বেশি, তাহলে এখানে যদি আর এর মানটা যদি বেশি হয়, আমরা দেখতে পাচ্ছি জি এর সঙ্গে আর কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্কে এই আর বাড়লে জি এর মানটা কি হবে, অবভিয়াসলি কমে যাবে। তাহলে আমরা দেখলাম এখান থেকে কি দেখলাম, এখান থেকে আমরা যদি আসতে পারি, এখান থেকে সহজেই আসতে পারি কি, যে নিরক্ষরেখাতে, তাই তো, নিরক্ষরেখাতে কি হয়, নিরক্ষরেখাতে আর এর মান কিন্তু বেশি হয়, তাই তো। আর এর মান বেশি হওয়ার জন্য আলটিমেটলি জি এর মানটা কি হয়ে যায়, জি এর মানটা কিন্তু কম হয়, এটা মাথায় রাখতে হবে। একইভাবে পোল বা মেরুতে কি হয়, মেরুতে আমরা জানি কি, মেরুতে কি হয়, আর এর মানটা খুব কম হয়। তাহলে আর এর মানটা যদি কম হয়, তাহলে জি এর মানটা কি হয়, বেশি হয়, জি এর মানটা বেশি হয়। তাহলে উত্তর মেরু বা দক্ষিণ মেরু, তাই তো, কোনো একটা বস্তুকে নিয়ে গেলে সেখানে কিন্তু কি হয়, সেখানে কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান সব থেকে কিন্তু বেশি হয়। ঠিক আছে, সব থেকে কিন্তু বেশি হয়। ঠিক আছে, এবার সব থেকে কিন্তু কী হয়, বেশি হয়। তাহলে বোঝা গেল হাইটের ওপর এবং আকারের ওপর কীভাবে নির্ভর করছে। এবার আমরা দেখব মুক্তিবেগ অথবা এসকেপ ভ্যালোসিটি। ঠিক আছে, এসকেপ ভ্যালোসিটি দেখব, দেখে নিই। কি দেখবো আমরা, এসকেপ ভ্যালোসিটি, মুক্তিবেগ। মুক্তিবেগকে কি বলা হয়, এসকেপ ভ্যালোসিটি। এসকেপ মানে পালানো, এসকেপ ভ্যালোসিটি। ঠিক আছে, এটাকে ভি দ্বারা করা হয়, চিহ্নিতকরণ করা হয়। তো এই এসকেপ ভ্যালোসিটিটা কি, এই এসকেপ ভ্যালোসিটি হচ্ছে গিয়ে কোনো একটা বস্তুকে যে বেগে সেই বেগের মানটা আমি বলে দিচ্ছি, কোনো একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা বাইরে বার করতে চাই, তাহলে কিন্তু প্রতি সেকেন্ডে 11.2 কিমি কিন্তু তাকে যেতে হবে। তাহলে 11.2 কিমি পার সেকেন্ড বেগে কোনো একটা বস্তুকে আমরা যদি পৃথিবী পৃষ্ঠ থেকে কী করি, আমরা যদি অবতরণ করি, তাহলে কিন্তু সেই বস্তু আর পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে না, হারিয়ে যায়, পালিয়ে যায়। এর জন্য কিন্তু এই বেগটার নাম দেওয়া হয়েছে কি, এসকেপ ভ্যালোসিটি, তাই তো। এসকেপ মানে পালানো, তাই তো, এসকেপ ভ্যালোসিটি বা মুক্তিবেগ, মুক্তি পায়, তাই তো। তাহলে সাপোজ এই যে পৃথিবী পৃষ্ঠ রয়েছে, এটা আমার পৃথিবী পৃষ্ঠ, এই পৃথিবী পৃষ্ঠ থেকে এই বস্তুটাকে আমি যদি এই বাইরে বার করতে চাই, তাহলে কি করতে হবে না, এই বস্তুটাকে 11.2 কিমি যেতে হবে মাত্র 1 সেকেন্ডে, মাত্র 1 সেকেন্ডে, মাত্র কি 1 সেকেন্ডে, যে আমি এই যে একবার করলাম, এতে 1 সেকেন্ড হয়ে গেল। তাহলে এই 1 সেকেন্ডে যদি 11.2 কিমি যেতে হয়, তাহলে কতটা স্পিড প্রয়োজন, তাই তো, কতটা স্পিড প্রয়োজন, একটু মানে ভাবার একটা বিষয়। তাহলে এর জন্য কিন্তু যে ইঞ্জিনটা, সেই ইঞ্জিনটা কি প্রচুর শক্তিশালী হওয়া দরকার। ঠিক আছে, যে ইঞ্জিনটা কি করবে, 1 সেকেন্ডে 11.2 কিমির থেকেও বেশি কি দেখবে, ভেলোসিটি দেবে, সেই ইঞ্জিনটা কী হবে, প্রচুর শক্ত হবে, প্রচুর স্ট্রং হবে। তো সেই ইঞ্জিনের নামটা কি না, সেই ইঞ্জিন হচ্ছে ক্রায়োনিক ইঞ্জিন। কি ইঞ্জিন, ক্রায়োনিক ইঞ্জিন, ক্রায়োনিক ইঞ্জিন মনে রাখতে হবে। ঠিক আছে, ক্রায়োনিক ইঞ্জিন কিন্তু ব্যবহার হয়, কারণ যে একটা বস্তু, যে কোনো একটা জিনিসকে 1 সেকেন্ডে 11 কিমি যাওয়া, 11 কিমি মানে 11 কিমি মানে কি বলতে পারি আমি, শিয়ালদা থেকে কলকাতা থেকে হাওড়া, তাই তো, শিয়ালদা থেকে হাওড়া প্রায় 11 কিমি। তাহলে 1 সেকেন্ডে আমরা চোখের পাতা ফেলি, 1 সেকেন্ডে তত দূর চলে যেতে হবে। তাহলে আমরা মেনলি বাইকে আমরা 10 মিনিটেও মনে হয় 1 কিমি যেতে পারি না, 10 মিনিটে যেতে পারি, যাই হোক 10 মিনিটে মনে হয় আমরা 11 কিমি যেতে পারি না, তাই তো। তাহলে সেখানে 1 সেকেন্ডে, তাহলে বাইকের ইঞ্জিনের সঙ্গে কি তুলনা করলে হবে, বাইকের ইঞ্জিন লাগালে হবে না, তাহলে কিন্তু সেখানে ইঞ্জিনটা কী হবে, প্রচুর শক্ত স্ট্রং ইঞ্জিন দরকার। তো সেই ইঞ্জিনের নাম কি, ক্রায়োনিক ইঞ্জিন। ঠিক আছে, ক্রায়োনিক ইঞ্জিন মনে রাখতে হবে। এই ইঞ্জিনটা -250 ডিগ্রি তাপমাত্রাতে কিন্তু কাজ করে, 250 ডিগ্রি। ঠিক আছে, -250 ডিগ্রি তাপমাত্রাতে কী করে, কাজ করে কিন্তু। ঠিক আছে, এবার এই যে ক্রায়োনিক ইঞ্জিন, ঠিক আছে, এই ক্রায়োনিক ইঞ্জিন কোথায় ব্যবহার করা হয়, এবার কথা হচ্ছে কি, আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে বাইরে কখন মেনলি আমরা বের করা হয়, আমরা দেখেছি রকেট, তাই তো, রকেটকে বা শাটেল,
এই দুটোর মধ্যে তফাৎটা কি? সেম জিনিস। রকেটটার পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে না, শাটেলটা কি করে? পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে, জাস্ট এইটুকুনি ডিফারেন্স। তাহলে আমরা দেখেছি যে রকেট বা শাটেল, ঠিক আছে, রকেট বা শাটেল, তো এইগুলো যে অর্থাৎ আমরা মেনলি চন্দ্রযান বা মঙ্গলযান, ঠিক আছে, যখন যাই এই শাটেলে করে যাই, তাহলে এই শাটেলের যে ইঞ্জিন থাকে সেই ইঞ্জিনের নাম কি? ক্রায়োনিক ইঞ্জিন। তাহলে এই এসকেপ ভ্যালোসিটিটা কি? আর একবার একটু বলে দিই। এসকেপ ভ্যালোসিটি হচ্ছে কোনো একটা বস্তুকে 11.2 কিমি পার সেকেন্ডে কী করতে হবে? নিক্ষেপ করতে হবে পৃথিবী পৃষ্ঠ থেকে। তাহলে কিন্তু সেই বস্তুটা পৃথিবী পৃষ্ঠে আর ফিরে আসবে না, মুক্তি পেয়ে যাবে, পালিয়ে যাবে। তো পালিয়ে যাওয়ার জন্য এর নাম কি? এসকেপ ভ্যালোসিটি, ঠিক আছে। এর মান কত হয়? 11.2 কিমি পার সেকেন্ড হয়। এই মেনলি কোথায়? রকেট শাটেলে কিন্তু ব্যবহার করা হয় ক্রায়োনিক ইঞ্জিনটা, কারণ এটা প্রচুর শক্তিশালী হয়। এটা 250 ডিগ্রি তাপমাত্রা কী করে? উৎপন্ন করে। -250 কী করে? কাজ করে। এবং যখন এটা আস্তে আস্তে কী হয়? আস্তে আস্তে কিন্তু ছেড়ে চলে যায়, ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠ থেকে আস্তে আস্তে যখন ছেড়ে চলে যায় তখন কিন্তু তাপমাত্রা অনেক বেড়ে যায়, তখন মাথায় রাখতে হবে। আর এই এসকেপ ভ্যালোসিটির কিন্তু একটা সূত্র আছে, রুল আছে। রুলটা কি? ভিই, অর্থাৎ ই ফর এসকেপ ভ্যালোসিটি। এসকেপ ভ্যালোসিটির সূত্র কি? না √2gr, 2gr মনে থাকবে। তাহলে কি এসকেপ ভ্যালোসিটির সূত্র কি? √2gr, ঠিক আছে। এবার এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করে মান বার করি, ঠিক আছে, এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করে মান বার করি, 2 করতে 2g এর মান কত? 9.8, অর্থাৎ 10। আর এর একটা ব্যাসার্ধ আমাদের পৃথিবীর একটা ব্যাসার্ধ রয়েছে, মেনলি পৃথিবীর ব্যাসার্ধ কত? প্রায় 6400 km, তাই তো। যদি আমরা মান বার করি তাহলে এখান থেকে আমরা কেটে কুটে কী পাবো? 11.2 কিমি পার সেকেন্ড পাবো, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডে কোনো একটা বস্তুকে 11.2 কিমি কিন্তু কী করতে হবে? গতিবেগে কিন্তু ছাড়তে হবে, তাহলে সেই বস্তু কিন্তু পৃথিবী পৃষ্ঠে আর ফিরে আসবে না। যেমন কি রকেট, তাই তো, রকেট। তাহলে এই সূত্রটা কি? ভি সমান √2gr, √2gr, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল কি? মুক্তিবেগ, এবার আমরা পড়বো অরবিটাল ভ্যালোসিটি বা কক্ষীয় বেগ, তাই তো। অরবিটাল ভ্যালোসিটি এখানেই করি। অরবিটাল ভ্যালোসিটি হচ্ছে কক্ষীয় বেগ। এই কক্ষীয় বেগটা কি? কক্ষীয় বেগ হচ্ছে গিয়ে এই যে পৃথিবী রয়েছে, তাই তো, পৃথিবী রয়েছে, আর্থ, সান রয়েছে, ঠিক আছে, সূর্যের চারিদিকে যে কিছু যে গ্রহগুলো, প্ল্যানেটগুলো যে ঘুরছে, তাই তো, এখানে আমি আর্থ মনে করলাম, তাই তো। যে এই যে ঘুরছে, অর্থাৎ এই যে অরবিট অনুযায়ী কী করছে? ঘুরছে। মনে রাখতে হবে কোনো একটা বস্তু যদি কোনো একটা বস্তুর চারপাশে, ঠিক আছে, ঘুরতে চায়, তখন থেকে কিন্তু অরবিটাল ভ্যালোসিটিতে কিন্তু ঘুরতে হবে, অরবিটাল ভ্যালোসিটিতে। সাপোজ আমি যদি মনে করি এই একটা কী রয়েছে? সূর্য রয়েছে, এটা কি সূর্য মনে করছি, সান, ঠিক আছে, এটাকে আমি পৃথিবী মনে করছি, তাহলে কিন্তু এ কী করছে? না এই অরবিটাল ভ্যালোসিটিতে কিন্তু এ ঘুরছে, অরবিটাল ভ্যালোসিটিতে। তাহলে আমরা যে মিসাইলগুলো কী করি? আমরা যে স্যাটেলাইটগুলো লঞ্চ করি, তাই তো, সেই স্যাটেলাইটগুলো কিন্তু কী হয়? যখন এই অরবিটাল ভ্যালোসিটিতে কী করে? অরবিটাল ভ্যালোসিটিতে কিন্তু ঘোরে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, অরবিটাল ভ্যালোসিটিতে। তাহলে অরবিটাল ভ্যালোসিটি কি? না অরবিটাল ভ্যালোসিটি হচ্ছে গিয়ে না যে ভ্যালোসিটিতে কোনো একটা বস্তু কী হচ্ছে? কোনো একটা বস্তুর সাপেক্ষে রাউন্ড ঘুরছে, গোলভাবে ঘুরছে, তাই তো। এবার ব্যাপার আছে, কোনো একটা হচ্ছে কি গ্রহ বা প্ল্যানেট, ঠিক আছে, কিভাবে সূর্যের চারিদিকে কোন পথে ঘোরে, ঠিক আছে, 3টে পথ রয়েছে, তো এই একটা পথ রয়েছে, ঠিক আছে, আর একটা পথ এর থেকে আরেকটু বড় রয়েছে, এর থেকে আর একটা পথ আরেকটু বড় রয়েছে, ঠিক আছে। তো এইটাকে বলা হয় হাইপারবোলা অরবিট বলা হয়, ঠিক আছে, হাইপারবোলা পাথ বলা হয় এটাকে, হাইপারবোলা পাথ। তারপরেরটাকে বলা হয় প্যারাবোলা পাথ, আর এটাকে বলা হয় ইলিপ্ট, এটাকে কি বলা হয়? ইলিপ্ট পাথ, ইলিপ্ট পাথ, ঠিক আছে। মনে রাখতে হবে যে কোনো স্যাটেলাইট হোক বা যে কোনো গ্রহ সে কী করে? না ইলিপ্ট পথে কিন্তু কী করে? না চারিদিকে কিন্তু ঘোরে, ঠিক আছে, ইলিপ্ট পথে। যদি ইলিপ্টের থেকে একটু বেশি বড় হয়ে যায়, প্যারাবোলা হয়ে যায়,
তাহলে কিন্তু কি হয়, তাহলে কিন্তু সেই স্যাটেলাইটটা কিন্তু কি হয় নিচের দিকে, অর্থাৎ নিচে কিন্তু চলে আসে। যদি এই পথ বরাবর ঘোরে তাহলে কিন্তু কি হবে না নিচের দিকে কিন্তু চলে আসবে, ঠিক আছে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে যাবে স্যাটেলাইটটা। যদি এই হাইপারবোলা হয়ে যায় তাহলে কিন্তু কি হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে, কিন্তু উড়ে যাবে, তাই তো, অন্য গ্রহে চলে যাবে, অন্য জায়গায় চলে যাবে। তাহলে সবসময় কোনো স্যাটেলাইটকে ওড়ানোর জন্য, ঘোরানোর জন্য কোন পথে চালানোর দরকার না, ইলিপ্ট পথে কিন্তু চালানোর দরকার, ইলিপ্ট পথে, ঠিক আছে। তাহলে ইলিপ্ট পথে যে চালাবে, ঠিক আছে, চালানোর জন্য একটা বেগ দরকার, ভ্যালোসিটি দরকার। কোন বেগ দরকার না, এই অরবিটাল ভ্যালোসিটি দরকার, অরবিটাল ভ্যালোসিটি। তাহলে অরবিটাল ভ্যালোসিটি কি বোঝা গেল, অরবিটাল ভ্যালোসিটি। এবার এই অরবিটাল ভ্যালোসিটির কিন্তু একটা কি রয়েছে, এই অরবিটাল ভ্যালোসিটি কিন্তু একটা সূত্র রয়েছে। এই অরবিটাল ভ্যালোসিটির সূত্রটা কি না, v0 ও ফর অরবিটাল, ভি ফর ভ্যালোসিটি, অরবিটাল ভ্যালোসিটির সূত্র কি না √g r, √r কি √g r, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে অরবিটাল ভ্যালোসিটি, এই অরবিটাল ভ্যালোসিটি কি না, যে ভ্যালোসিটিতে কোনো গ্রহ, তাই তো, সূর্যের চারিদিকে কি হচ্ছে, ঘুরছে, অথবা কোনো গ্রহর চারিদিকে কোনো স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহ ঘুরছে, ঠিক আছে। তাহলে ঘুরতে গেলে যে বেগের দরকার হয় সেই বেগটাকে কি বলা হয়, অরবিটাল বেগ বা কাক্ষীয় বেগ কিন্তু বলা হয়, কাক্ষীয় বেগ বলা হয়। এবার এখান থেকে একটা যদি ব্যাপার আমরা এরকমভাবে দেখি, কীভাবে দেখি, এরকমভাবে সাপোজ এখানে কি রয়েছে, একটা এখানে আর্থ রয়েছে আমাদের, ঠিক আছে। তাহলে ইলিপ্ট পথে কি ঘুরবে, সাপোজ এখান থেকে একটা কোনো বস্তুকে আমি যদি কোনো একটা বস্তুকে কি করলাম না, কোনো একটা বস্তুকে ছুঁড় মারলাম, কত না এসকেপ ভ্যালোসিটি অর্থাৎ ভিইতে ছুঁড়ে মারলাম, মানে অর্থাৎ 11.2-তে 2 কিমি/সেকেন্ডে কি করলাম, ছুড়লাম। তাহলে এই বস্তুটা পৃথিবী পৃষ্ঠে ফিরবে কি, ফিরবে না। এবার এই বস্তুটাকে যদি আমি ঘোরাতে যাই এর চারপাশে, তাহলে কি করব না, একে অরবিটাল ভ্যালোসিটি দিতে হবে। তাহলে অরবিটাল ভ্যালোসিটি দিলে কি হবে, এ সূর্যের চারিদিকে কি হবে, সরি পৃথিবীর চারিদিকে কি হবে, ঘুরবে, পৃথিবীর চারিদিকে ঘুরবে। তাহলে আমরা দেখলাম কোনো একটা স্যাটেলাইটকে, তাই তো, কোনো একটা স্যাটেলাইটকে যদি আমরা পাঠাতে চাই তাহলে প্রথম অবস্থায় এসকেপ ভ্যালোসিটি দিতে হবে, কারণ এসকেপ ভ্যালোসিটি দিলে সে কিন্তু কি আর পৃথিবী পৃষ্ঠে ফিরে আসবে না। তারপরে গোল করে ঘোরানোর জন্য কি দরকার, না অরবিটাল ভ্যালোসিটির কিন্তু প্রয়োজন, অরবিটাল ভ্যালোসিটির প্রয়োজন। এবার এখানে আমরা দেখলাম যে এই মুক্তিবেগের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম না, v = √2gr, তাই তো। আর অরবিটাল ভ্যালোসিটি দেখলাম v0 = অর্থাৎ gr। এই দুটোর মধ্যে কিন্তু একটা রিলেশন আছে, সেই রিলেশনটা বলার আগে একটা কথা বলে দিই যে এই এসকেপ ভ্যালোসিটির সূত্র কি দেখলাম না, √2gr। তাহলে আমরা দেখলাম যে এসকেপ ভ্যালোসিটির সঙ্গে এই r এর কি সম্পর্ক না, r এর সম্পর্ক হচ্ছে প্রপোর্শনাল সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। যদি r এর মানটা যদি বেড়ে যায়, r এর মানটা কি হয়ে যায়, যদি r এর মানটা যদি বেড়ে যায়, অবভিয়াসলি এই v এর মানটা কি হয়ে যাবে, বেড়ে যাবে, v এর মানটা বেড়ে যাবে, তাই তো। তাহলে আমরা জানি কি জানি না, যতগুলো প্ল্যানেট রয়েছে সেই প্ল্যানেটগুলোর মধ্যে সবথেকে কিন্তু বৃহস্পতি কিন্তু সবথেকে কি হয়, আকারে কিন্তু বড় হয়, অর্থাৎ এর আর এর মানটা কি হয়, আর এর মানটা বেশি হয়। তাহলে বৃহস্পতির আর এর মান যদি বেশি হয় তাহলে এই এসকেপ ভ্যালোসিটি কি হবে, বেশি হবে, এসকেপ ভ্যালোসিটি বেশি হবে। মেনলি এর এসকেপ ভ্যালোসিটির মান প্রায় মনে রাখতে হবে, এটা বৃহস্পতির ক্ষেত্রে বলছি, বৃহস্পতি, ঠিক আছে। বৃহস্পতির ক্ষেত্রে কি হয় না, এসকেপ ভ্যালোসিটির মান প্রায় হয়ে যায় কত, 59.4, 59ই লিখলাম, 59 কিমি/সেকেন্ড। এক সেকেন্ডে কত, 59 কিমি, বোঝা গেল, এক সেকেন্ডে 59 কিমি যেতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে বৃহস্পতির যেহেতু রেডিয়াস অনেক বেশি, তাই তো, রেডিয়াস অনেক বেশি, তাহলে রেডিয়াস বেশি হলে কি হবে, এসকেপ ভ্যালোসিটি বেশি হবে। তো মনে রাখতে হবে যতগুলো গ্রহ রয়েছে সব থেকে কিন্তু বৃহস্পতির কিন্তু এসকেপ ভ্যালোসিটির মান সব থেকে কিন্তু বেশি, তাই তো। এর মানটা পরীক্ষায় আসে, এর মানটা কত, 59 কিমি/সেকেন্ড। পৃথিবীর ক্ষেত্রে কত দেখেছিলাম আমরা, 11.2 কিমি/সেকেন্ড। এর প্রায় কত গুণ, প্রায় 5 গুণের থেকেও বেশি, 5 গুণ গতিবেগে আরও যেতে হবে। তাহলে একটা রকেট কীভাবে যায়, আমরা তো রকেট তো দেখেইছি, তাই তো, রকেট বা যখন স্যাটেলাইট লঞ্চ হয়, তাই তো, আমরা দেখেছি। তাহলে তারও 5 গুণ বেগে কিন্তু কী করতে হবে, ছাড়তে হবে। কিন্তু এইটা ছাড়ার জন্য কী হয়, ক্রায়োনিক ইঞ্জিন এসেছে, কিন্তু 59 কিমি/সেকেন্ডে, ঠিক আছে, যাওয়ার জন্য কিন্তু এখনও কোনো ইঞ্জিন কিন্তু আবিষ্কার হয়নি। এর জন্য আমরা কিন্তু বৃহস্পতিতে কিন্তু যাই না, আমরা কোথায় যাই, মঙ্গলেও কিন্তু যাই, চাঁদে যাই। চাঁদে মান কত, চাঁদে কী হয়, এই আর এর মানটা কী হয়, কম হয়, চাঁদে কী হয়,
আর এর মানটা কি হয়, কম হয়, কারণ চাঁদ কিন্তু পৃথিবীর থেকেও ছোট, তাই তো? তাহলে চাঁদে কি হয়, আর এর মানটা যেহেতু কম হয়, তাহলে এখানে এই এসকেপ ভ্যালোসিটির মানটা কি হবে, কম হবে। এর মান প্রায় 2.4 কিমি পার সেকেন্ড, ঠিক আছে। 2019 সালে, তাই তো, 2019 সালে চন্দ্রযান 2 ভারত থেকে ছাড়া হয়েছিল। তো এই চন্দ্রযান 2 এ ওর যে এসকেপ ভ্যালোসিটি, সেই এসকেপ ভ্যালোসিটির মান কত ছিল, 2.4 কিমি পার সেকেন্ড ছিল। তাহলে এই 2.4 কিমি পার সেকেন্ডে কিন্তু সাপোজ এখানে একটা এখানে কি রয়েছে, চন্দ্রযান 2 রয়েছে, রয়েছে, তাহলে কিন্তু একে প্রথমে 11.2 কিমি পার সেকেন্ড গতিবেগ দেওয়া হয়েছে ক্রায়োনিক ইঞ্জিন দ্বারা, তাই তো? এ কিন্তু এই পর্যন্ত চলে গেল, যখনই চলে গেল তখন কিন্তু অরবিটাল ভ্যালোসিটি কিন্তু কি করলো, একে কিন্তু চারিদিকে ঘোরালো। আর এই অরবিটাল ভ্যালোসিটির মান মনে রাখতে হবে 8 km পার সেকেন্ড, ঠিক আছে, 8 কিমি পার সেকেন্ড, ঠিক আছে, মনে রাখতে হবে, প্রায় 8 কিমি পার সেকেন্ড। তাহলে আমরা দেখলাম যে এসকেপ ভ্যালোসিটি এবং অরবিটাল ভ্যালোসিটি। এবার এই অরবিটাল ভ্যালোসিটি এবং এসকেপ ভ্যালোসিটির মধ্যে কিন্তু একটা কি রয়েছে, একটা সুন্দর কিন্তু সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা আমরা দেখে নিই, এখানেই দেখে নিই আমরা, ঠিক আছে। কোথায় দেখবো, এখানটায় দেখে নিই। তাহলে কি আমরা কি দেখলাম যে ভিই সমান সমান √2GR। তাহলে এখান থেকে আমরা আলাদা করে লিখতেই পারি এরকমভাবে, কীভাবে লিখতে পারি, এরকমভাবে লিখতে পারি, √2 ইন্টু √GR লিখতে পারি, তাই তো? তাহলে √2 ইন্টু এই জিআরটাই কি, জিআরটাই হচ্ছে V0, এই যে জিআর এর মানটা কি, জিআরটাই V0, তাই তো লেখা যায় তো, এটাই V0। তাহলে আমরা দেখলাম যে এই অরবিটাল ভ্যালোসিটিকে যদি √2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু কি হয়ে যাবে, এসকেপ ভ্যালোসিটি হয়ে যাবে, এসকেপ ভ্যালোসিটি হয়ে যাবে, তাই তো? তাহলে অরবিটাল ভ্যালোসিটি এবং এসকেপ ভ্যালোসিটির মধ্যে রিলেশনটা বোঝা গেল না। এসকেপ ভ্যালোসিটি সমান সমান কি হয় না, অরবিটাল ভ্যালোসিটি ইন্টু √2। যদি অরবিটাল ভ্যালোসিটিকে √2 দিয়ে গুণ করি, তাহলে সেটা কি হয়ে যাবে, এসকেপ ভ্যালোসিটি হয়ে যাবে। তাহলে এবার একটা প্রশ্ন, এই যে এখানে যে ঘুরছিল অরবিটাল ভ্যালোসিটিতে, যার মান 8 কিমি ছিল, একে √2 দিয়ে গুণ করলে প্রায় কত হয়ে যাবে, 11.2 হয়ে যাবে। তাহলে একে যদি আমরা √2 দিয়ে যদি গুণ করি, তাহলে এইটা কি আর অরবিটালভাবে অর্থাৎ কক্ষপথ বরাবর কি ঘুরবে, আর ঘুরবে না, এও কী হয়ে যাবে, স্কেপ করে যাবে, তাই তো? এও কিন্তু পালিয়ে যাবে, বোঝা গেল। তাহলে কি এখানে আমরা দেখলাম যে এসকেপ ভ্যালোসিটি এবং অরবিটাল ভ্যালোসিটির মধ্যে কি রিলেশন দেখলাম। অর্থাৎ এর পরের ভিডিওতে আমরা কেপলারের সূত্র এবং স্যাটেলাইট সম্পর্কে পুরো ধারণাটা নেব। স্যাটেলাইট, ঠিক আছে, স্যাটেলাইট মতামত কত প্রকার রয়েছে, 2 প্রকার রয়েছে, পোলার স্যাটেলাইট রয়েছে আর জিও স্টেশনারি স্যাটেলাইট রয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা স্যাটেলাইট সম্বন্ধে ধারণা এবং কেপলারের সূত্র আমরা আগামী ভিডিওতে জানবো।